কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর মধ্যে আমরা গড় বা মিন নির্ণয় করা দেখেছি আগের দিন। তার গুণ, ধর্ম, বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা, অসুবিধা সব আলোচনা করেছি। আজকে অপর একটি কেন্দ্রীয় প্রবণতা মধ্যমান বা মিডিয়ান, তার নির্ণয় করা সংজ্ঞা, বৈশিষ্ট্য বা ধর্ম, ব্যবহার, সুবিধা, অসুবিধা সব বিষয়গুলো আজকের এই ক্লাসটা আমরা শিখবো বা জানার চেষ্টা করব। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায় আগের ভিডিওতে আমি ক্লিয়ার বলেছি যে প্রত্যেকটা একগুচ্ছ স্কোরের মধ্যে প্রত্যেকটা স্কোরের কি তার কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক বা প্রবণতা থাকে, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার সংজ্ঞায়িত করতে গেলে এভাবে বলা যায় যে কেন্দ্রীয় প্রবণতা হলো একগুচ্ছ স্কোরের এমন একটি স্কোর যা বা এমন একটি মান যা ওই সমগ্র স্কোরটি কি করে, প্রতিনিধিত্ব করে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার? 3 প্রকার বলেছিলাম: মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমান, বৈশিষ্ট্য বা সংখ্যাগুলো। এবারে আজকে আমরা মিডিয়ান বা তোমার যে মধ্যমান বলতে কি বোঝায় সেটা দেখব। মিডিয়ান বা মধ্যমান, মধ্যবিন্দু নয় কিন্তু, মধ্যবিন্দু হচ্ছে মিড পয়েন্ট, সেটা বের করা শিখেছি, সেটা আলাদা। এটা মধ্যমান। মধ্যবিন্দু হচ্ছে পরিমাপক স্কেলের একটি নির্দিষ্ট বিন্দু, এমন একটি বিন্দু যার উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকবে। অর্থাৎ একটা স্কোর গুচ্ছ এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার ঠিক মিডিল পয়েন্টটাই হচ্ছে মধ্যমান বা মিডিয়ান। ঠিক মিডিল পয়েন্টটা যেখানে স্কোর গুচ্ছ শুরু এবং শেষের ঠিক মাঝামাঝি অবস্থান। ধরো একটা স্কোর গুচ্ছ আছে, 1 থেকে শুরু হয়েছে, লোয়ার লিমিট তার 1, আপার লিমিট তার 100, 1 থেকে শুরু হয়ে 100, এর মধ্যবর্তী যে মানটা হবে কি ধরে নেবো আমরা 50, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটার মাঝখানটা, এটাই হচ্ছে মিডিয়ান। অর্থাৎ 50 দেখেই, এই মধ্যবিন্দু দেখে বলতে পারি এর আগে কটা সংখ্যা বা উপরে কটা সংখ্যা, নিচে কটা সংখ্যা। অর্থাৎ মধ্যবিন্দু হচ্ছে পরিমাপক স্কেলের এমন একটি বিন্দু ঠিক মাঝখানে অবস্থান করছে বা স্কোর গুলোকে দুটি ভাগে ভাগ করছে, যার উপর এবং নিচে সম সংখ্যক স্কোর থাকে। ঠিক মাঝখানের অবস্থানটা একগুচ্ছ স্কোরের, সে 1টা থাক, 100টা থাক, 1 লক্ষটা থাক, তার ঠিক মিডল পয়েন্টটা, মাঝখানের বিন্দুটাই হচ্ছে মিড পয়েন্ট বা মিডিয়ান বা মধ্যমান। তাহলে পরিমাপক স্কেলের কোন জায়গায় মধ্যমান অবস্থান করে? একদম মধ্যবর্তী স্থানে, মাঝখানে। বা একগুচ্ছ স্কোরকে সমান দুটি ভাগে ভাগ করতে হলে কোন প্রবণতা বা কোন পরিমাপ আমরা ব্যবহার করব? কেন্দ্রীয় প্রবণতার মধ্যমান বা মিডিয়ান ব্যবহার করব। এই মিডিয়ান কিন্তু আবার গ্রাফ থেকে নির্ণয় করা, বৈশিষ্ট্যের মধ্যে নির্ণয় করা যায়। আমরা সে ওজাইবে যে P50 মান বের করলেই দেখা যাবে যে মিডিয়ানের মান বেরিয়ে যাবে। সেটা এখন থাক, সেই সাবজেক্ট আমি ঢুকছি না, যখন ওটা করাবো ডিটেলসে বলবো সেটা আবার। তাহলে মিডিয়ান বা মধ্যমান হচ্ছে পরিমাপক স্কেলের একটি বিন্দু, এমন জায়গায় এর অবস্থান যা পরিমাপক স্কেলকে দুটি ভাগে ভাগ করে, যার উপরে এবং নিচে সম সংখ্যক স্কোর থাকে। এইবার আমরা এর ধর্মগুলো জেনে নিয়ে তারপরে নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। মানে অবিন্যস্ত স্কোরের মিডিয়ান কি করে নির্ণয় করে, বিন্যস্ত স্কোরের মিডিয়ান কিভাবে নির্ণয় করে, সমস্ত বিষয়টি আমরা আলোচনায় আসবো। প্রথমে এবার আমরা এর ধর্ম বা মিডিয়ানের কিছু বৈশিষ্ট্য বলতে পারি আমরা, সেইগুলোর দেখব। প্রথম যেটা আছে, প্রকৃত মান দ্বারা প্রভাবিত হয় না। মিডিয়ান কখনোই প্রকৃত মান দ্বারা প্রভাবিত হয় না। এইভাবে লিখতে গেলে না অনেকটা টাইম লাগবে, বরঞ্চ আমি লিখে নিই, তাহলে কিছুটা সময় বাঁচবে আমাদের। এবার আমরা মধ্যমান বা মিডিয়ানের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথম হচ্ছে প্রকৃত মান দ্বারা প্রভাবিত হয় না। আমরা যখন নির্ণয় করব আরো ক্লিয়ার হব। মধ্যমান প্রতিটা রাশির মান দ্বারা প্রভাবিত হয় না, শুধু সংখ্যাটা কাউন্ট করলে হচ্ছে। কোনো রাশির মান দ্বারা তোমার যে সেইভাবে করে প্রভাবিত হয় না। অর্থাৎ মিনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে কোনো একটি রাশি যদি খুব হাই হয়ে যায় অথবা কোনো একটা রাশি যদি খুব লো হয়ে যায়, তাহলে স্কোর রাশি নয়, স্কোর রাশি বললেও চলে, তাহলে কি হয়, মিন প্রভাবিত হয়। মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু আমরা তা দেখব না। এবার এটি স্কেলের মধ্যবিন্দু, যেটা আমি আগেই বললাম, পরিমাপক স্কেলের একদম 50% করে স্কেলকে দুই ভাগে ভাগ করছে মিডিয়ান, তার উপরে এবং নিচে। যেমন 1 থেকে 100 মিড পয়েন্ট বললাম আমরা 50, এদিকে ওদিকে সম সংখ্যক স্কোর থাকবে। ঠিক সেরকম একটি স্কেলের ঠিক 50% উপরে এবং 50% নিচে করলে যে মাঝখানটা দাঁড়াচ্ছে সেইটাই হচ্ছে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। অর্থাৎ পরিমাপক যে স্কেলটা তার এটা মধ্যবিন্দু। ওকে, তারপরে স্কোর গুলির সাথে কোন সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ, কথাটা লিখিনি, যোগ বিয়োগ গুণভাগ করলে প্রভাবিত হয়। যখন একগুচ্ছ করে আমরা মিডিয়ান বের করবো, এটা মিনের ধর্মের বা বৈশিষ্ট্য বলেছিলাম,
যদি ধরো কতগুলো স্কোরের আমি মিডিয়ান বের করলাম, 10, 5, 7, 2, 9, একটা মিডিয়ান যাই হোক না কেন বেরোলো, এটার মিডিয়ান ধরো 7ই বেরিয়েছে। এবারে ঘটনাচক্র এটা নির্ণয় করলেও 7ই আসবে, হ্যাঁ আন্দাজে নিয়েছি। এবারে ধরো 7 বেরিয়েছে, কিন্তু প্রত্যেকটা রাশির সাথে যদি সমসংখ্যক স্কোর যোগ বা গুণ করে দেওয়া হয় তাহলে মান মিডিয়ান কিন্তু থাকবে। সবার সাথে 2 যোগ করলাম, তাহলে এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 11। সেই ক্ষেত্রে আমার মিডিয়ানও কত হবে? 9। আবার প্রত্যেকের সাথে সেম 2 বিয়োগ করে করে দেখো, তখন মিডিয়ান হয়ে যাবে 5। অর্থাৎ প্রত্যেকটা স্কোরের সাথে যদি নির্দিষ্ট সংখ্যক কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, ঠিক মিডিয়ান বা মধ্যমান তদনুরূপ পরিবর্তন সমানুপাতিক ভাবে পরিবর্তন করবে। তারপরে হচ্ছে অসমাপ্ত বন্টনের নির্ণয়যোগ্য। অসমাপ্ত বন্টনের মিন নির্ণয় করা যায় না বা গড় নির্ণয় করা যায় না, আগের ক্লাসে বলেছিলাম তার উদাহরণ সহ। তো অসমাপ্ত কোনো বন্টনের কিন্তু মিডিয়ান নির্ণয় করা যাবে, যে কটা স্কোর থাকবে তার মাঝখানে কে আছে সেটা বের করা যাবে। 1 থেকে 100 নিয়ে তো কে আছে, 1 থেকে 5 আছে, তো 1 থেকে 5 এর মাঝখানে কে রয়েছে, 3 রয়েছে, সেটাকে টেনে বের করা যাবে। অর্থাৎ স্কোর অসমাপ্ত হলো না সমাপ্ত হলো কি অবস্থা আছে আমার দেখার দরকার নাই, যে কটা স্কোর দেবে আমি তার মিডিয়ান বের করতে পারবো। এই জন্য বলছে অসমাপ্ত বন্টনের ক্ষেত্রে নির্ণয়যোগ্য। প্রতিনিধিত্বশীল, কেন্দ্রীয় প্রবণতা মানেই তো প্রতিনিধিত্বকারী, সংজ্ঞাতেই তো বলেছি এটা সবার ক্ষেত্রেই কিন্তু যাবে। মিন মিডিয়ান মোড সবার ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতিনিধিত্বশীল। অর্থাৎ এ কি করে, একগুচ্ছ স্কোরের বা একটি স্কোর বন্টনের প্রতিনিধিত্ব করে এমন সংখ্যা মানি হচ্ছে মিডিয়ান। এবার হচ্ছে লেখচিত্রে প্রকাশ করা যায়। মিডিয়ানের অন্যতম সবচেয়ে বড় গুণ যেটা আমরা পরবর্তীকালে যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাব তখন দেখবো মিডিয়ান কতটা উপকারী। মিডিয়ান এমন একটা মান, সেটা কি করে, সেটা আমার তোমার যে ইসে সাহায্য করে, লেখচিত্রে প্রকাশ করতে সাহায্য। আর লেখচিত্র হচ্ছে কি সহজতম বিষয়, সবার পক্ষে বোধগম্য হয়, সবাই বুঝতে পারে। এই জন্য মিডিয়ানের প্রধান ধর্ম হচ্ছে লেখচিত্রে দ্বারা এটা প্রকাশযোগ্য বা প্রকাশ করা যায়। এই হলো মিডিয়ানের ধর্ম। এবার আসবো আমরা মিডিয়ান কি করে নির্ণয় করব। মিডিয়ান অবিন্যস্ত স্কোরেরও নির্ণয় করা যায়, বিন্যস্ত স্কোরেরও নির্ণয় করা যায়। যেমনটা আমরা দেখেছিলাম গড় নির্ণয়ের ক্ষেত্রে, অবিন্যস্ত স্কোরের গড় আগে নির্ণয় করেছিলাম, তারপরে নির্ণয় করেছিলাম আমরা বিন্যস্ত স্কোরের। ঠিক তেমনি আমরা আগে অবিন্যস্ত স্কোরের দেখব। এর আবার ভাগ আছে, জোড় সংখ্যার আলাদা, বিজোড় সংখ্যার আলাদা। প্রথমে যদি অবিন্যস্ত স্কোরের বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কি করে মিডিয়ান নির্ণয় করা সেটা দেখব। ধরো এরকম কতগুলো স্কোর দেওয়া আছে, ঠিক আছে, এরকম ধরো কতগুলো দেওয়া আছে। কাজ যেটা আছে সেটা আগে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো, যে কোনো একটা অর্ডার। তুমি ছোট থেকে বড় সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে পারো। আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। প্রথমে 2, তারপরে আছে 4, তারপরে আছে 5, 2, 4, 5, তারপরে আছে 6, তারপরে আছে 7, তারপরে আছে 9, তারপরে আছে 10। তাই তো? ঠিক লিখলাম কিনা একটা খেয়াল করো। 3, 2, 4, 5, 6, 7, 9। এবার একটা সংখ্যা একাধিক ভাগ থাকতে পারে, আমি মুসলাম বুঝার সুবিধার্থে প্রথম অঙ্ক, সেক্ষেত্রে আমরা পরপর লিখবো। ধরো এখানে 6 যদি দুবার থাকতো আমার দুবার লিখতে হতো, 7 যদি দুবার থাকতো তাহলে আমাকে দুবার লিখতে হতো। ঠিক আছে, যতবার থাকবে আমার কিন্তু ততবারই লিখতে হবে, এটা অনেকের কনফিউশন হয়। তাই এইবার যেটা আমি প্রথমে দেখবো আমার এন কত আছে। এন মানে নাম্বার, টোটাল সংখ্যা কটা আছে সেটাকেই এন বলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে, এন মানে 7। আমি এবার ভাববো যে এই এন যেটা বেরিয়েছে 7 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে এক সূত্র, আবার জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা সূত্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা বিজোড় বেরোলো তখন আমার মধ্যমান নির্ণয়ের সূত্র। বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে n+1/2 তম পদ। n+1/2 তম পদ। তাহলে n কত আছে আমার 7, সূত্রের 1/2 তম। 7 আর 1 কত 8, 8/2 তম পদ সমান সমান 4 তম পদ। এইবার আমি অপশনে 4 পাবই, 4 উত্তর যে অপশন থাকবে এবিসিডি লিখে দিয়ে চলে আসবো, হয়ে গেল। কিন্তু ভুল, 4 আমার উত্তর নয়। আমাকে এবার দেখতে হবে এইখানে 4 নম্বরের সংখ্যাটা, 4তম পদ।
4 নয়, এখানে তো আমি তম পদটা আছে না, এখানে এই 4তম ফোর্থ প্লেসে কে আছে সেইটা সাজিয়ে যেখানে নিয়েছি সেখানকার ফোর্থ প্লেস দেখবো। 4 হচ্ছে এই ভদ্রলোক, অর্থাৎ মিডিয়ান ইজ ইকুয়াল টু কত 6। দেখো যদি সাজিয়ে না নিতাম 4তম কে আসতো 1 2 3 4, এই 5 পড়ে যেত, এই 5ও অপশনে থাকবে, সেটাও কিন্তু ভুল। অর্থাৎ আমার উত্তর কিন্তু 4ও না 5ও না, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে কে 6। আমি যদি সাজিয়ে না নিতাম, সাজিয়ে না নিলে কিন্তু এন 7ই বেরোতো, সবই এই 3 4তম পদ অব্দি ঠিকই আসতো, কিন্তু যখন মার্ক করতে যেতাম সেখানে কিন্তু ভুল মেরে দিয়ে চলে আসতাম। এই ভুলটা যাতে না হয় এই জন্য আগে আমাকে সাজিয়ে নিতে, তুমি এদিক দিয়ে কোনো এদিক দিয়েও 4 নম্বরে এটাই আসছে। মিড পয়েন্ট হচ্ছে মধ্যবিন্দু, এর এ পাশে 3টে স্কোর, এ পাশে 3টে স্কোর আছে, দেখো 50% 50%, মাঝখানের বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে n+1/2 তম পদ কথাটা এখানে মেনশন করতে হবে। এবার প্রশ্ন আসছে স্যার যদি জোড় সংখ্যা থাকে কি করব, তাই তো জোড় সংখ্যায় আমি কি করব, জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা করব। জোড় সংখ্যা ধরো এমন কতগুলো সংখ্যা আছে, এইরকম কতগুলো আমাকে সংখ্যা দিয়েছে, সেক্ষেত্রে কতগুলো সংখ্যা আছে 3 3 6 2 8টা সংখ্যা আছে। এক্ষেত্রে আমি কি করব সেইটা আমি এবারে একটু দেখি। সেক্ষেত্রে যেটা হবে 6টাকে 7 করলাম, এই সেক্ষেত্রে আমার সূত্রটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। প্রথম কাজ একই, আমাকে সাজিয়ে না লিখলে কিন্তু অঙ্ক ঠিক হবে না। প্রথমে আমি সাজিয়ে লিখবো 2 5 6 7 দুবার আছে, পাশাপাশি থাকবে এর কোনো মানে নেই, এখানে ঘটনাচক্র আমি পরে করলাম, আর সেটা লিখতে হবে 7 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এন কত 8, এই 8 সংখ্যাটা জোড় সংখ্যা, জোড় বিজোড় তো আমরা জানি। 8 সংখ্যাটা যখন জোড় সংখ্যা আছে, এক্ষেত্রে কিন্তু আমি সরাসরি n+1 যদি করি তাহলে কি দাঁড়াবে 8 যোগ 1, এটা করেও কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়ান বের করা যায়, কিন্তু আমার সূত্র তা বলছে না, পারমিট করছে না আমাকে। এক্ষেত্রে আমার সূত্র যেটা আছে মধ্যমান নির্ণয়ের, সেই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা সূত্র দিয়ে দিতে পারে। মিডিয়ান নির্ণয়ের সূত্রটা এখানে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কি ডিফিকাল্ট হবে, n1 প্লাস n2/2, এখানে আর তমপদ কথাটা লিখছি না, n1 প্লাস n2/2। এবার সূত্রের 2 তো পেলাম, এই n1 n2 কি, n1 কথার অর্থ হচ্ছে n1 কথার অর্থ হচ্ছে তোমার n/2 তম পদ। n/2 আমরা জানি, সেই আগেও আমরা করেছি। n1 কথার অর্থ হচ্ছে n/2 তম পদ, তাহলে n কত 8 2তম পদ, অর্থাৎ 4তম পদটা, এখানে কিন্তু তম পদ হয়েছে, এখানে নয়। তাহলে 4তম পদটা কে আছে 1 2 3 4, এই ভদ্রলোক আছে 4 নম্বর, তাই তো n/2 তম পদে 7 আছে, 7 প্লাস n2, n2 মানে কি, n2 মানে হচ্ছে এই n/2 তম পদ যা বেরোবে তারপরে যে ভদ্রলোক থাকবে তাকে নিয়ে চলে আসবো। ঘটনাচক্রে এটা আমার না চেঞ্জ করলে ভালো, তো সংখ্যাটা 7। সব ক্ষেত্রে এটা হবে না, এখানে অন্য সংখ্যা আসতে পারে, পয়েন্টেও আসতে পারে কিন্তু উত্তরটা। তাহলে n1 মানে হচ্ছে n/2 তম পদ, n2 মানে হচ্ছে n/2 তম প্লাস 1, অর্থাৎ n/2 যা বেরিয়েছে তার পরের সংখ্যা। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে 7 7 14, তাকে 2 দিয়ে ভাগ করলে 7, যেহেতু দুটো 7 আছে 7ই হওয়ার কথা। এবার যদি এখানে 6 পড়তো সাপোজ, তাহলে 6 7 13 হতো, সেক্ষেত্রে 6.5 আসতো। মিডিয়ান কিন্তু এক্ষেত্রে মধ্যমান পয়েন্টে আসতে পারে। তাহলে এই হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে n1 প্লাস n2/2, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে n+1/2 তম পদ। এই গেল। এবারে এটা তো অবিন্যস্ত স্কোর গেল, যদি বিন্যস্ত স্কোরের থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ান নির্ণয় করব। আমি এবার একটি ফ্রিকোয়েন্সি বন্টন অর্থাৎ শ্রেণী এবং মধ্যমান লিখে নেব। আমি চাইছি আগের দিন যে ক্লাসটা থেকে আমি ওই মিন করালাম সেটার থেকে করাই, বোধহয় বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। আমি ওই আমার ভিডিও থেকে আমি স্কোরটা নিজে নিজে দিয়েছিলাম সেদিন, ভিডিও থেকে আবার টুকে রেখেছি, আমি দেখি খাতাটা আছে কিনা, ওখান থেকে আমি লিখে নিই, ওই স্কোর বন্টনটার থেকেই করা। এবার আমি আগের দিনের ক্লাস আর ফ্রিকোয়েন্সিটাই লিখে নিলাম, অন্তত আমাদের যাতে বুঝতে সুবিধা হয়।
প্রথম কাজ আমার কি আছে, সে কমন ফ্রিকোয়েন্সির যোগ করে এন নির্ণয় করা। যোগ করে দেখো কত হচ্ছে এন, সেটাই হচ্ছে এন। আগের দিন 30 হয়েছিল, মানে 30 হবে 3 6 9 10 19 21 25 26 আর 4 হচ্ছে 30। আমি পরে উদাহরণের জন্য অন্য স্কোর দিয়ে করাবো। আমি সেন্ট্রাল টেন্ডেন্সি, যে কেন্দ্রীয় প্রবণতার মানের বিষয়টা বোঝানোর জন্য একই শ্রেণীকে টানলাম। তাহলে ফ্রিকোয়েন্সি 30। আর একটা কাজ আমাকে করে রাখতে হয়, আমি বলেছিলাম কি করতে হয়, n/2 এর মান বের করতে হয়। n/2 কত হবে, 15 হবে। 30/2 করলে 15 হবে, এটা আমরা সাধারণ হিসাব জানি, করে দেখালাম। n/2 এর মান 30। এবার আমার এইটা ক্লাস দেওয়া আছে। এক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের দুটো সূত্র আছে আমার বিন্যস্ত, তবে কমন সূত্র যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটাই করবো। লাস্টে আমি সময় হলে ওই আর একটা সূত্র বলবো, সেটা হচ্ছে মিডিয়ানের সূত্র LL প্লাস আই ইন্টু, আইটাকে পরে দিলেও হবে, LL প্লাস আই ইন্টু n/2 মাইনাস FB ডিভাইডেড বাই FM। এটা হচ্ছে আমার ফর্মুলা বা সূত্র। এটাকে কিভাবে তুমি মনে রাখবে তোমার ব্যাপার, তোমাকে মনে কিন্তু রাখবে। LL প্লাস আই ইন্টু n/2 মাইনাস FB বাই FM, এটা আমার সূত্র। আমি এখানে কিছু জানি কিনা দেখি। LL ভদ্রলোক আমার পরিচিত না, ফাঁকা থাকুন। আইটা তো আমি জানি, আই মানে ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল। প্রতিটা শ্রেণীতে যটা করে সংখ্যা আছে সেটা হচ্ছে আই। তাহলে 10 থেকে 14 কটা সংখ্যা আছে, 10 11 12 13 14। বিয়োগ করলে হবে না, বিয়োগ করলে 4 বেরোবে। এর কারণ আমি বলেছি প্রথম স্ট্যাটিস্টিক্স ক্লাসে ডিটেলস বলেছি। তাহলে প্রত্যেকটা শ্রেণীতে দেখো এরকম 5 আছে, আই মানে হচ্ছে 5। তাহলে আই ভদ্রলোকটা আমি লিখে দিলাম। FM FB n/2 তো আমি জানি 15 বেরিয়েছে, তাহলে n/2 এর জায়গায় আমি n/2 লিখি। আমি সবসময় বলি অঙ্ক করাবার সময় সূত্র আগে লিখবে, তাহলে বিষয়টা এই যে আমাকে কি কি বের করতে হবে আমি জানবো। আন্দাজে ঘর কেটে কেটে মাথা খারাপ করে ফেলেছে, আমি ক্লাসে পড়ার অভিজ্ঞতা থেকে বলছি। কোনো জায়গায় কোনো টিউটরের কাছ থেকে শিখে এসে খবরদার না, এই ছকের দিকে আগে থাকলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমি ফর্মুলা যখন লিখলাম, তাহলে আমাকে 3টে ভদ্রলোকের পরিচয় জানতে। কোন কোন ভদ্রলোক, এই LL বাবু, FB বাবু, FM বাবু। এই 3 জন ভদ্রলোকের মান যদি আমি জানি, এদের ঠিকানাটা বসালেই আমার কমপ্লিট, নেমন্তন্ন কমপ্লিট। এবার আমি এই নেমন্তন্নে যাব। প্রথম কাজ যেটা, আমি একটা একটা করে টার্গেট নিচ্ছি। দেখো n/2 এর মানটা এখানে বের করা শিখেছিলাম তো গড় নির্ণয়ের সময়, তাহলে কি CMF আর বের করার দরকার আছে? ও এখানে তো রেসপন্স ডাইরেক্ট পাবো না, আমি তাহলে CMF টা প্রয়োজন নেই, না করলেও হতো। তবু যেহেতু অনেকে হয়তো নতুন দেখতে পারো, আমি ছোট্ট করে একটা ঘর এখানে বের করলাম, বের করে আমি CMF টা বের করছি, এটা না করলেও হয়। CMF কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যোগ করে করে করতে হবে। CM এটা আছে 2 2 থাকবে, এর সাথে এ যোগ হয়ে তারপরের ঘরে আসবে, 2 আর 1 3। এবার এর সাথে এ যোগ হবে, মানে এভাবে থেকে শুরু করে এভাবে যাচ্ছে, এরকম আসছে বিষয়টা। 3 আর 6 9, এই 9 আর 10 19, 19 আর 2 21, 21 আর 5 26, 26 আর 4 19। একটা কথা এখানে বলেছিলাম, এন যা থাকবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট মানটা তাই আসবে, এটা গ্যারান্টি 200%। তা হতেই হবে, না হলে ভুল করেছেন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করুন, এটা বের না করলে চলতে পারে, আমি আসছি বিষয়। এবার আমি মিন নির্ণয়ের সময়, গড় করার সময় বলেছিলাম অ্যাজুমিন কোনটার থেকে ধরেছিলাম, যেখানে n/2 এর মান অর্থাৎ 15 এখানে কোথায় পাচ্ছি, সেইখানটায় 19 এর ঘরে 15 আছে, তাই তো। 19 এর আগে তো 9 এর মধ্যে তো 15 নেই, আবার এদিক থেকে বলি 21 এর মধ্যেও 15 আছে, কিন্তু 21 এর আগে যখন আমি 1 থেকে 19 অব্দি গুনবো, তার মাঝখানে 15 নিশ্চয়ই আছে। বা আমি এইখানে এইটা মান বের না করলেও আমি গুনে গুনে বের করতে পারবো, আমি দেখবো n/2 এর মানটা আমি কোথায় পাই। 2, 2 আর 1 3, 3 এর মধ্যে নিশ্চয়ই 15 নেই, 3 আর 6 9, 9 এর মধ্যে 15 নেই, 9 আর 10 19, 19 এর মধ্যে নিশ্চয়ই 15 আছে, এই মানটা কেন পাই। ঠিক এই 19, এইটা খুঁজে পাওয়ার জন্যই জাস্ট এটা লিখলাম। তাহলে এটা না লিখলাম না, মোটামুটি হিসাব করে পাবো, লিখলেও কোনো অসুবিধা পাপ অপরাধ কোনোটাই নাই। তাহলে n/2 এর মানটা আমি কোন ঘরে পেলাম, n/2 এর মানটা পেলাম আমি এই ঘরে, এই ঘরটা আমার খুবই। এই যে যেখানে আমি n/2 এর মানটা পেলাম,
সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এফ এম। এইবার আসছে এফএম কথার মানে কি? এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, বৃহত্তম পরিসংখ্যা। এবার তুমি বলতে পারো স্যার এটার জন্য এত হিসেব নিকেশ 10 12 এটা তো আমরা সবাই জানি, কানার ভাই অন্ধও জানে। বিষয়টা তা নয়, আমি আগের দিনই বলেছিলাম যদি দুটো 10 থাকতো আমি কি করতাম? হতেই পারে ফ্রিকোয়েন্সি রিপিট যেমন 2 রিপিট হয়েছে, তাহলে 10 রিপিট হবে না এর কি মানে আছে? স্কোর যেমন থাকবে তেমন তো আমার বন্টন হবে। বলেছি কোন একটা বার এইচএস এর খাতা দেখতে যে আমরা পেয়েছি দুটো 8 ছিল, অনেক ছেলে মেয়ে ভুল করেছে, একটা 8 এর ঘরে হওয়ার কথা অন্য 8 এর ঘরে হয়েছে, শিখে এসছে, তখন কনফিউশনে পড়ে গেছে, ভালো ভালো ছেলে মেয়েরা ভুল করেছে অঙ্ক। তাহলে আমি কখনোই ওই ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম মানে কিন্তু বৃহত্তম পরিসংখ্যান, ঠিকই, ভুল কিচ্ছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুটো 10 বা তিনটে 10 থাকলে আমি কি করব? সেই কনফিউশন দূর করার জন্য আমরা সঠিক পথটা বেছে নেব, অর্থাৎ এইটা হচ্ছে এফএম। তাহলে এফএম আমার কত? এফএম হচ্ছে 10। তাহলে এই ভদ্রলোকের মান কিন্তু আমি পেয়ে গেছি। দেখো আমার এখানে এফএম এর দরকার ছিল, এফএম পেয়ে গেছি। এইবার দুটো জিনিস লাগবে, এফবি আর এলএল। এফবি হচ্ছে এই যেখানে এফএম পেয়েছি তার আগের মানে ছোট যে কটা পরিসংখ্যান আছে, দেখো ছোট পরিসংখ্যান বলতে পারি, সেই মিন করানোর সময় আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, কোন দিকে প্লাস হবে এক্স এর মান, কোন দিকে মাইনাস হবে। যেদিকে ক্লাসগুলো ছোট সেগুলো হচ্ছে মাইনাস। সহজ হিসেব আমি অনেক সূত্র বলে লাস্টে বলেছিলাম, কমে কি করলে বিয়োগ করলে এই জন্য এগুলো মাইনাস হয়েছিল, আর বাড়ে কি করলে যোগ করলে এই জন্য এগুলোকে যোগ করেছিলাম। তাহলে যে কটা মান ছোট আছে সেই কটা ঘরের ফ্রিকোয়েন্সি কত আছে? 2 1 6, যোগফল 9, অর্থাৎ এই যে দেখো এইটাই আছে 9 ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। এবারে আমি এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বি, অর্থাৎ এই লাইনটা না করলে আমি কি করতাম? এই তিনটে যোগ করতাম, এটাই হতো আমার কি, এটা হয়ে যেত আমার এফ বি, ফ্রিকোয়েন্সি বি, নিম্ন পরিসংখ্যার যোগফল। এক্ষেত্রে এফ বি বুঝতে পেরেছি। 9 হচ্ছে আমার তাহলে এফ বি, কারণ আগের পরিসংখ্যাগুলোর যোগফল। তাহলে এফ বি কত? 9। এইবার বাকি রইল আমার লোয়ার লিমিট। এই লোয়ার লিমিটে যাবার আগে আমাকে আরেকটা কাজ আগে করে নিতে হবে, সেটাও আমি শিখিয়েছি। শ্রেণীসীমা শিখিয়েছিলাম আগের দিন, শ্রেণীসীমা, ক্লাস বাউন্ডারি, সিবি, সিবি বা শ্রেণীসীমা বলেছিলাম। ক্লাস বাউন্ডারিটা বের করতে হয়। ক্লাস বাউন্ডারি কি করে বের করতে হয়, কেন বের করতে হয়, সব আগের ভিডিও আছে, সংক্ষেপে তবু একবার বলি যারা নতুন আছো। 10 থেকে 14 এর বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 14 থেকে 10 4, কিন্তু আমরা আই কত লিখলাম? 5। 5টা করে সংখ্যাই আছে, 10 11 12 13 14, 5টা সংখ্যা আছে, কিন্তু বিয়োগ করলে 5। তারপরেরটা 19 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে? 4, কিন্তু আছে তো 5টা সংখ্যা, আমি আই 5 লিখেছি, প্রত্যেকটা যা থাকবে তাই। তাহলে এই এক কোথায় গেল? এক চুরি হয়ে গেছে। এখানে 14 শেষ হয়েছে, এটা 15 শুরু হয়েছে, এটা 19 শেষ হয়েছে, এটা 20 শুরু হয়েছে, অর্থাৎ আমি এই 20 আর 19 কে কিন্তু বিয়োগ করলে দেখো এক বেরিয়ে আসছে। এই 15 আর 14 কে বিয়োগ করলে কিন্তু এক বেরিয়ে আসছে। এই মাঝখানে এক ঢুকে আছে, চুরি হয়ে আছে, অর্থাৎ আমার তাহলে কি উপায় কি আছে? এটার উপায় বলেছিলাম কি, আমার বাম পকেট থেকে একটা পয়সা নিয়ে ডান পকেটে রাখলে আমার টাকার কোনো পরিবর্তন হয় না, শুধু এই পকেটে থেকে সে পকেটে যায়, সেটাই করবো। যে ছোট আছে তার থেকে 0.5 কেড়ে নিয়ে বড়কে দেবো, তাহলে দেখো মানটা ঠিক হয়ে যাবে। এটাকে বলে শ্রেণীসীমা বা প্রকৃত শ্রেণী। তাহলে 10 থেকে 0.5 কেড়ে নিলাম, হয়ে গেল 9.5, 9.5। আর সেই 0.5 কাকে দেবো? বড়দাকে দিয়ে দেবো, তাহলে এই হয়ে গেল কত? 14.5 বা 14.5। তারপরেরটার ক্ষেত্রে 15, এই ছোটটার থেকে 0.5 কেড়ে নেবো, কত হবে? 14.5। একে 0.5 দিয়ে দিলে সে হয়ে যাবে 19.5। দেখো সমস্যার সমাধান হয়েছে। আগের দিন বলেছি বলে ডিটেলসে গেলাম না। এটা 14.5 এ শেষ, এটা 14.5 এ শুরু। তাহলে 14.5 থেকে 14.5 বিয়োগ করলে বিয়োগফল কি আসবে? 0 আসবে। আবার এবার তুমি এটার বিয়োগ করে রাখো, 14.5 থেকে 19.5 থেকে 14.5 বিয়োগ করো, এবার দেখো তুমি বিয়োগফল 5ই পাচ্ছ। এবার কিন্তু আর বিয়োগফল 4 আসছে না। এটাকেই বলা হয় শ্রেণীর প্রকৃত সীমা। দিতে পারে কিন্তু প্রকৃত সীমা। তাহলে এটা কত হবে? 19.5 থেকে 24.5। তারপরেরটা 24.5 থেকে 29.5। তারপরেটা আসবে 29.5 থেকে 34.5। তারপরে 34.5 থেকে 39.5। তারপরেটা আসে 39.5 থেকে 44.5। আশা করি এটা নিয়ে আর বলবার কিছু নেই, যেহেতু আগের ভিডিওতে বলেছি। এই শ্রেণী সীমা এলএল, আমরা তো একগুচ্ছ স্কোরের এলএল দেখেছিলাম। সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ইউএল আপার লিমিট, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে এলএল লোয়ার লিমিট। এক্ষেত্রে দেখো প্রতিটা শ্রেণীর একটা করে লোয়ার লিমিট আছে, একটা করে আপার লিমিট আছে, তাই না? বলেছিলাম। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী, যেমন 20 থেকে 24, 20 হচ্ছে লোয়ার লিমিট, 24 হচ্ছে আপার লিমিট। আর প্রকৃত লোয়ার লিমিট কত যদি বলে 19.5, প্রকৃত আপার লিমিট কত? 24.5।
এবার এখানে এতগুলোতে এলএল আছে, কোন এলএলটা নেব প্রশ্ন তো সেটা। একটা ঘরেই সমস্ত খেলা মিলিয়ে যেখানে আমি এফএম পেয়েছি n/2 এর মান পেয়েছি, সেই ঘরের নিম্ন সীমা এই 25 লিখলে হবে না, প্রকৃত নিম্ন সীমাটাকে নিতে হবে। নিম্ন সীমা কত? 24.5। এই ঘরটা শুধু এই মানটার জন্য এতগুলো লিখতে হবে। তুমি না লিখতেও পারো, ডাইরেক্ট যদি বুঝে নাও, ছাত্রদের এভাবেও বোঝাতে পারো, কিন্তু প্রথমে তোমাকে এইভাবে শেখাতেই হবে। তাহলে 24.5 হচ্ছে আমার লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট ভদ্রলোককে পেয়ে গেছি 24.5। ব্যাস, আমার মিডিয়াম কমপ্লিট। এবার অঙ্কটা তুমি করে নাও, তাহলেই হয়ে গেল। এখানে যোগ দিয়েছিল না, না আসলে চিন্তা বলে দেয় স্যার। তাহলে 24.5 এই মানগুলো এবার ক্যালকুলেশন করলেই আমার অঙ্ক কিন্তু কমপ্লিট। তাহলে এবার মানটা বুঝলাম, কোথা থেকে কে আসলো, না বুঝলে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো আমার যাওয়া। তাহলে এটা 24.5 থাকছে যোগ, তাহলে 5 × 10 কেটে দিলাম, আগে তো কেটে নিই। তারপরে 9 15 থেকে 9 কেটে থাকছে 6, 6/2 24.5 যোগ, এটা ভাগ করলে কত হবে? 3। এটা হলো 27.5। 27.5 হলো এটার পিরিয়ড। আরেকবার দেখে নাও, আমি কোথাও ভুল হতে পারি, আমি কিন্তু এমন নয় যে অঙ্কটা আগে করে দেখেছি বা কিছু, আমি লাইভ ক্লাসের মতোই লাইভ কিন্তু অঙ্কটা করলাম, অনেস্টলি বলছি। এবারে কোন জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, হলে পরে তোমরা সেটা আমাকে কমেন্ট করে দেবে, ধরিয়ে দেবো। আমি একবার চেষ্টা করছি, তাও দেখবার n/2 হলো তোমার যে, হ্যাঁ এটা ঠিক আছে, এল হচ্ছে 24.5 ঠিক আছে, n/2 15 লিখেছি, f হবে 6 7 8 9 ঠিক লিখেছি, f এর হবে 10, f ঠিকই আছে, 5 × 2 = 10, 15 থেকে 9 গেলে 6, 3 24.5 27, না ঠিক আছে। তাহলে আমার মিডিয়াম কত দাঁড়ালো? 27.5। আর এটার মিন কত দাঁড়িয়েছিল? সেদিন মিন করেছিল কত বেরিয়েছিল মনে আছে? আমার যতটুকু মনে আসছে 28.6 বা এরকম কিছু একটা এসেছিল মিন। সবসময় যে এক হবে এর কোনো মানে নেই, যদি এইরকম কিছু একটা এসেছিল, যদি এক মান হয় সেটা হচ্ছে আদর্শ একদম স্কোর হবে, স্বাভাবিক বন্টন হবে। তাহলে মিডিয়ানের এই একটা ফর্মুলা গেল। আরেকটা ফর্মুলা খুব সংক্ষেপে বলে এর সুবিধা অসুবিধায় আসছে, খুব সংক্ষেপে। এটাই হচ্ছে প্রচলিত। আরেকটা যেটা আছে সেটা আপার লিমিট, আর কিছু করতে হবে, এখান থেকে বেরিয়ে আসবে সেই মানটা। সেটা আপার লিমিট দিয়ে কি করে বেরোবে এবার আমরা একটুখানি দেখে নেব। সেক্ষেত্রে সূত্রটা হবে 12, এটা প্লাস ছিল জাস্ট মাইনাস হয়ে গেল, আর এলএলটা ইউএল হয়ে গেল। বাদ বাকি যা আছে সব একই থাকবে, মাইনাস আই ইন্টু n/2 মাইনাস fb বাই f। এবার fb নয়, এটা হবে fa, সরি আমি এটা ভুল বলেছি, এটা হবে fb টা হয়ে যাবে এবারে fa। কিছুই না, যেখানে আমি লোয়ার লিমিটটা নিয়েছিলাম সে একই জায়গায় নেব আপার লিমিট, নতুন করে আর বোঝানোর দরকার নেই। আপার লিমিট নেব 29.5 বিয়োগ আই কত, আই সে আগের মানই থাকছে 5, n/2 এর কোনো পরিবর্তন নিশ্চয় নেই, n/2 15 15ই হবে, fm কি ছিল 10 10ই থাকবে। এইবার বাকি রইল fa, ফ্রিকোয়েন্সি অ্যাবভ, ফ্রিকোয়েন্সি বিলো ছিল নিম্ন পরিসংখ্যার যোগফল, এবার উচ্চ পরিসংখ্যার যোগফল, ফ্রিকোয়েন্সি অ্যাবভ উপরের, অর্থাৎ এই যে এই কটা পরিসংখ্যার এবার আমরা যোগফলটা কিন্তু নেব, ঠিক আছে? এই কটা পরিসংখ্যার যোগফল 4 5 9 আর 2 কত হচ্ছে 11, 4 আর 5 9 আর 2 11, এই 11 হবে মানে কিন্তু তোমার যে ফ্রিকোয়েন্সি অ্যাবভ। তাহলে এবার ক্যালকুলেশন করে নিই, মাইনাস একই হবে 5 × 2 = 10, 15 থেকে 11 গেলে থাকছে 4/2 ইকুয়ালস টু 29.5 থেকে 2 কত আসছে 27.5। আগেটা কত আসলো 27.5। আরে বাবা আমি তো পান চক্রবর্তী, এ পাশ দিয়ে রাস্তা দিয়ে আমাকে ডাকলো আমি পান চক্রবর্তী, ওপারের রাস্তা দিয়ে ডাকলো আমি পান চক্রবর্তী, তোমরাও তাই,
তো মিডিয়ান মান তো স্কোর তো চেঞ্জ করিনি, আমি যে সূত্র দিয়েই করি না কেন, উত্তর কিন্তু দেখলে 27.5 আসলো না আগেরটা, 27.5 আগেরটা এসছে, এবার কিন্তু সে 27, মানে সূত্রটা জাস্ট একই, নতুন করে শেখার কিছু নেই। কিন্তু যেটা লোয়ার লিমিটে ছিলাম তার আপার লিমিটটা নিলাম, আর ফ্রিকোয়েন্সি বিলো নিয়েছিলাম। ফ্রিকোয়েন্সি অ্যাবভ মানে যেদিকে স্কোর গুলো বড়, এটা কিন্তু উল্টে থাকতে পারে, সেক্ষেত্রেও বড় গুলো নিতে হতে হবে। এই আর কিচ্ছু চেঞ্জ হয়নি কিন্তু, এফ এ আর এফ বির জায়গাটা এই হলো তোমার যে কি বলে মিডিয়ান বা মধ্যবিন্দু, মধ্যমান। এবারে আমরা এর ব্যবহার এবং সুবিধা অসুবিধাটা দেখবো। আমি পয়েন্ট কিছুটা লিখে নিয়ে এগিয়ে নিয়ে তারপরে শুরু করছি। আমরা দেখবো গড়ের মিডিয়ান বা মধ্যমানের ব্যবহার দেখবো, তারপরে সুবিধায় আসবো। কোথায় ব্যবহার করা হয়? যখন মুক্ত প্রান্তের কেন্দ্রীয় প্রবণতা, মুক্ত প্রান্ত বলতে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাসটাতে, যে এমন অনেক স্কোর থাকে, দেখা গেল এমন থাকলো এই প্রথমটা দেওয়া নেই, 10 থেকে 15, তারপরেটা আছে হয়তো 16 থেকে 20, ঠিক আছে, 21 থেকে 25, এবার শেষ হলো দেখো 26 থেকে এই দেওয়া নেই। এরকম মুক্ত প্রান্তের মিন নির্ণয় করা যায় না, কারণ আমি মিড পয়েন্ট বের না করতে পারলে গড় নির্ণয় করা যাবে, কিন্তু মিডিয়ানে তো এইগুলোর মান লাগছেই। আমার শুধু একটা লোয়ার লিমিট হলেই হয়ে যাচ্ছে, আর ফ্রিকোয়েন্সি থাকলে 10/2 পেয়ে যাচ্ছি। অর্থাৎ মুক্ত প্রান্তের অন্য কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় না করা গেলেও মিডিয়ান কিন্তু নির্ণয় করা যায়। এই জন্য মুক্ত প্রান্তে এটা খুব কার্যকরী হবে। প্রকৃত মধ্যবিন্দু যাতে নির্ভরযোগ্য গড়, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা কোনটা? অবশ্যই গড়, কিন্তু প্রকৃত কেন্দ্রীয় প্রবণতা বলতে গেলে মিডিয়ানকে বুঝি, কারণ এই একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এপারে হাফ ওপারে হাফ, এই জন্য বলা হচ্ছে প্রকৃত মধ্যবিন্দু জানতে গেলে। মধ্যবিন্দু মানে মিড পয়েন্টটা কোনটা, একটা স্কোর বুঝছেন মাঝখানের জায়গাটা কোথায়, আমাকে যদি খুঁজে বের করতে হয় মধ্যবিন্দু এই মিডিয়ানই সাহায্য নিতে হবে। অস্বাভাবিক স্কোরের ক্ষেত্রে, কোনো স্কোর যদি অস্বাভাবিক হয় সেক্ষেত্রে মিডিয়ান বের করেছে, কারণ মিডিয়ানে তোমরা দেখবে বেশি তথ্য লাগে না, সব স্কোর দ্বারা এটা প্রভাবিত হয় না গড়ের মতো, এই জন্য অস্বাভাবিক স্কোরেও ব্যবহার করা যায়। দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানতে, দ্রুত যদি কেন্দ্রীয় প্রবণতা জানার ক্ষেত্রে অনেক সময় দেখেও বলে দেওয়া যায়, একটা স্কোর দেখেই তুমি কিছু প্র্যাকটিস করলে তোমরা অনেকেই হয়তো জানো, সহজেই বলে দেওয়া যাবে এটার মিডিয়ান কত, কোন রকম কলম ব্যবহার না করুন। এই জন্য হচ্ছে দ্রুত। আর হচ্ছে গুণবাচক তথ্যের প্রবণতা, কোন জায়গায় যদি সংখ্যার জায়গায় গুণবাচক তথ্য থাকে, একটা এভারেজ নির্ণয় করার ব্যাপার হয়, সেখানে কিন্তু মধ্যবিন্দু প্রয়োগ হয়, ব্যবহার। এবার মধ্যবিন্দু ব্যবহারের সুবিধা কি, এর ভালো দিকটা কি? প্রথমত সহজে নির্ণয়যোগ্য, মিডিয়ান দেখলে খুব দ্রুত, বিশেষ করে অবিন্যস্ত স্কোর থাকলে তো দেখেই বলে দেওয়া যাচ্ছে মাঝখানে আছে, ব্যাস এ হচ্ছে মিডিয়ান, কোনো চাপ নেই, অত যোগ বিয়োগ। কিন্তু ওই অবিন্যস্ত স্কোর যদি তুমি মিন বের করো, যোগ করতে হবে, ভাগ করতে হবে, কিন্তু মিডিয়ান তুমি কিছু না করেই বের করে দেবে, মাঝখানে কি আছে দেখলেই হয়ে যাবে। চরম প্রান্তিক প্রভাবে মিডিয়ান মিনের সাথে তুলনা আসছে বারবার, তার মিডিয়ানের ক্ষেত্রে চরম প্রান্তিক প্রভাব। মিনে কি বলেছিলাম, যারা গড় বের করছি একটা ক্লাসে, সবাই মোটামুটি 20, 22, 25 পেয়েছে, কিন্তু 4টে ছেলে 90 করে পেয়ে গেছে, তাহলে তার গড়টা অটোমেটিক হাই হয়ে যায়। অথবা কিছু ছেলে একেবারে 0 পেয়ে গেছে, সেক্ষেত্রে গড় অনেক নিচে নেমে যাবে। তাহলে কি প্রান্তিক কোন স্কোর যদি খুব বড় হয় বা কোন স্কোর যদি ছোট হয়, গড় প্রভাবিত হয়, কিন্তু মিডিয়ানে তো বড় ছোট কোনো গল্পই নেই, মাঝখানের মান দিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ অতটা প্রভাবিত হয় না, লেখচিত্রে প্রকাশ করা যায়। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলেছি করবো, ওজেড টোজেডের ক্ষেত্রে মিডিয়ান থেকে তো পার্সেন্টাইল পয়েন্ট, পার্সেন্টাইল র্যাঙ্ক নির্ণয় করতে মিডিয়ান লাগবে, অর্থাৎ লেখচিত্রের দ্বারা মিডিয়ান প্রকাশ করা যায়, অন্য কোনো কেন্দ্রীয় প্রবণতার প্রকাশ করা যায় না। সঠিক কেন্দ্রীয় মান জানতে, যেটা আগেই বললাম, সঠিক মধ্যবিন্দু বা সঠিক কেন্দ্রীয় মান যদি হয়, সেটা হচ্ছে এইটা, পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করা যায়, এটা সহজে দেখেই বলে দেওয়া যাবে, এটা একটা সুবিধা, যেটা ব্যবহার সেটাই এখানে সুবিধা করে দিয়েছি আমি। আর অসম শ্রেণী, যদি কোনো শ্রেণী সমান না হয়, অসমান হয়, কোনো গন্ডগোল থাকে, অন্য কেন্দ্রীয় প্রবণতা বেরোবে না, কিন্তু মিডিয়ান বের করা যাবে, মধ্যমান বের করা যাবে। এবারে আমরা মিডিয়ানের সুবিধা দেখলাম, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অসুবিধা আছে, সেইটাও দেখব। মিডিয়ানের ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কি কি? প্রথম হচ্ছে ভুলের সম্ভাবনা, মিডিয়ান নির্ণয় ভুলের সম্ভাবনা বেশি হয়, কিন্তু তোমার যদি স্কোরের একটা কোথাও সামান্য মধ্যবিন্দু হেল্প করে, যেমন অবিন্যস্ত স্কোরে আমি বললাম 2 রকম 3 রকম এরর হতে পারে, তুমি তমপদ কথাটাকেই যদি উত্তর বসিয়ে দাও সেটা ভুল হতে পারে, আবার যদি সাজিয়ে না লিখে দাও সেক্ষেত্রে ভুল হতে পারে, অনেক রকম ভুলের সম্ভাবনা থাকে। বীজগণিতে প্রয়োগ করা যায় না, মিডিয়ানকেও বীজগণিতে প্রয়োগ করা যায় না, আবার বীজগণিতের সূত্রকেও মিডিয়ানের মধ্যে ঢোকানো যায় না, যেটা মিনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, এটা একটা অসুবিধা, প্রতিটি স্কোর ব্যবহৃত হয় না। কি হচ্ছে, এই তোমার যে মিডিয়ানের ক্ষেত্রে, মধ্যমানের ক্ষেত্রে সব স্কোর লাগে না, আগেই বলেছি, মিনের ক্ষেত্রে সব স্কোরের মান দ্বারা প্রভাবিত হয়,
যেখানে সব স্কোর লাগবে সেটা বেশি নির্ভরযোগ্য হবে, সঠিক হওয়ার চান্স বেশি হবে। এই জন্য তো মিন বা গড়কে বলা হয় নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা, মিডিয়ানকে কিন্তু বলা হয় না, সঠিক ক্ষেত্রে প্রয়োগ হয় না। আর কঠিন মান নির্ণয় করা সম্ভব না। এই স্ট্যাটিস্টিক্স এর বা রাশি বিজ্ঞানের যে সমস্ত কঠিন জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিডিয়ান ব্যবহার হয় না, শুধু একটা গ্রাফিক্যাল জায়গা আছে। কিন্তু তুমি এরপরে যা কিছু উন্নত পর্যায়ে আছে তোমার রাশি বিজ্ঞানে, মিন বা গড় কিন্তু লাগে, গড় ছাড়া উদ্ধার নেই আমাদের। মিডিয়ানের বিশেষ লেখচিত্রবাদে অন্য কোথাও প্রয়োগ হয় না। আর সাজানোর প্রয়োজন, মিডিয়ানের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ কি, ওই আবার স্কুল গুচ্ছকে সাজাবো, আমি সব করলাম সাজাতে ভুলে গেলাম, আমার ভোগে চলে যাবে। সাজানোটা এইটা একটা স্কোরের ক্ষেত্রে খুব বড় একটি সমস্যা বা এরর হয়ে যায়, ভুল হওয়ার চান্স থাকে। এই হলো আমাদের কেন্দ্রীয় প্রবণতার মধ্যমান। রইল বাকি বিশিষ্ট বা মোট পরের ক্লাসে সেটা করে বিষমতার পরিমাপ গুলোতে তারপরে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।